বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিংয়ের চতুর্থ অধ্যায়, লেখচিত্রের সাহায্যে সমাধান, গ্রাফিক্যাল সলিউশন। প্রথমে এখান থেকে আলোচনা করব যে আমরা সমাধানগুলো কেমন করে করব, তার একটা বেসিক আলোচনা। কয়টা স্টেপে আমরা সমাধানগুলো শেষ করব সেটা একটু দেখাই। প্রথমে যেমন গ্রাফিক্যাল সলিউশন অ্যালগরিদম। স্টেপ নম্বর 1, প্রদত্ত সমস্যাকে যোগাশ্রয়ী প্রোগ্রাম সমস্যা যদি প্রয়োজন হয় আকারে লিখো এবং সকল শর্তের অসমতাকে সমতা বা সমীকরণ আকারে লিখো। সাধারণত এই অংশটা থাকে না, তোমাদের হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং আকারেই সমস্যা দেওয়া থাকে, নতুন করে আর প্রোগ্রাম তৈরি করতে হয় না। তো এখান থেকে 1 নম্বর শর্ত হচ্ছে সকল শর্তের অসমতাকে সমীকরণ আকারে লিখতে হবে। এটা হচ্ছে মূল পয়েন্ট, সমীকরণ আকারে লিখতে হবে এবং চলকদ্বয়কে এক্স ও ওয়াই অক্ষের দিকে নির্দেশ করতে হবে। এটা হচ্ছে আমাদের স্টেপ নম্বর 1। 2 নম্বর স্টেপে বলছে যে ছক কাগজে শর্তের সমীকরণগুলির চিত্র অঙ্কন করতে হবে। যেহেতু উভয় চলকই ধনাত্মক, কাজেই চিত্র প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। এটা মনে রাখতে হবে, প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। এখানে কি সমীকরণ আকার প্রকাশ করতে হবে, চিত্র অঙ্কন করতে হবে প্রথম চতুর্ভাগে। এরপর হচ্ছে 3 নম্বর স্টেপ হচ্ছে সম্ভাব্য সমাধান অঞ্চল প্রথম চতুর্ভাগে চিহ্নিত করতে হবে এবং এর শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক, তাহলে সম্ভাব্য সমাধান অঞ্চল মানে হচ্ছে ফেসিবল সলিউশন রিজন নির্ণয় করতে হবে এবং শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ওকে, এরপরে স্টেপ নাম্বার 4, সম্ভাব্য সমাধান অঞ্চলের শীর্ষবিন্দুগুলোতে উদ্দেশ্যমূলক অপেক্ষকের মান নির্ণয় করা, মানে জেডের মান নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে যে শীর্ষবিন্দুতে শীর্ষবিন্দুতে উদ্দেশ্যমূলক অপেক্ষকের মান সবথেকে বেশি বা কম তা নির্ণয় করো এবং চিহ্নিত করো। সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মানটা আমরা প্রথমে বের করে নেব। এরপর হচ্ছে প্রাপ্ত চূড়ান্ত কাঙ্ক্ষিত মান সঠিকভাবে বর্ণনা করো। এটাই হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 6। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু বুঝে দেওয়ার চেষ্টা করব। এক্সাম্পল 1 দেখেই শুরু করব আমি। দেখো, এক্সাম্পল 1, সলভ দ্য লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বাই গ্রাফিক্যাল মেথড। এই লিনিয়ার প্রোগ্রামিংকে আমরা গ্রাফের সাহায্যে নির্ণয় করব। দেখো, প্রথমে কি বলছে, স্টেপ নাম্বার 1, কনভার্ট দ্য সেট অফ ইনইকুয়ালিটিস অফ কনস্ট্রেইনটস অ্যাজ দ্য সেট অফ ইকুয়েশন। প্রথমে আমাদের নির্ণয় করতে হবে অসমতা সেটগুলোকে প্রথমে সমীকরণ আকারে কনভার্ট করি, বা সমীকরণ আকারে লিখে পাই। তাহলে এখানে আছে x1 প্লাস x2 লেস দেন ইকুয়াল 4, মানে এখান থেকে শুধু আমরা হচ্ছে ইকুয়াল বসায় দেব, মানে সমীকরণ আকারে প্রকাশ করে দেব। তাহলে আছে যে গ্রেটার দেন, লেস দেন এগুলো থাকলে সেগুলো লিখবো না। আচ্ছা, এরপরে স্টেপ নাম্বার 4 কি, স্টেপ নাম্বার 2 এ আমরা গ্রাফ অঙ্কন করবো। হ্যাঁ, স্টেপ নাম্বার 2 বলছে কি, লেট ধরি x1 along x axis and x2 along y axis and draw the graph of the line 1, 2 and 3 on graph paper in first quadrant of feasible solution as x1 greater than equal to 0 and x2 greater than equal to 0। তার মানে এখানে বলছে যে x1 কে x অক্ষ বরাবর এবং x2 কে y অক্ষ বরাবর ধরে গ্রাফটা অঙ্কন করি, যেখানে x1 এবং x2 হচ্ছে 0 থেকে বড়।
এই কথা বলছে। এখন এই সমাধানটা এই গ্রাফটা কেমন করে হলো সেটা আমি তোমাদেরকে খাতায় একটু বুঝে দেব, টেনশনের কোনো কারণ নেই। দেখো আমি প্রথমে হচ্ছে সমীকরণগুলো তুলে নিলাম। 1 নম্বর সমীকরণ 1, 2 এবং 3। 1 নম্বর সমীকরণের সঙ্গে এটার সাহায্যে আমরা হচ্ছে রেখাটা কেমন পাবো সেটা একটু তোমাদেরকে দেখাই। প্রথমে এই 1 নম্বর সমীকরণটাকে লক্ষ্য করো। এখানে x1 x2 = 4। একবার x1কে 0 ধরবো, একবার x2কে 0 ধরবো, এটা হচ্ছে শর্ত। x1কে তুমি যদি 0 ধরো তাহলে x2 এর মান কত? 4। ভালো করে লক্ষ্য করো, x1 এর মান 0 ধরলাম, x2 এর মান পেলাম 4, একটা বিন্দু পেয়ে গেলাম। আবার x2কে 0 ধরো, তাহলে x1 কত পাবো? x1 পাবো 4। x2কে 0 ধরলাম, এখানে x1কে 0 ধরলাম আর এখানে x2কে 0 ধরলাম, তাহলে দুইটা বিন্দু আমরা পেয়ে গেলাম। এটা যদি এখন আমরা গ্রাফে অঙ্কন করি তাহলে কী হবে দেখো। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 ইত্যাদি দিয়ে নাও। এই দাগগুলো আমরা সাধারণত স্কেল ধরে ব্যবহার করব, তাহলে আমাদের অঙ্কন করতে খুবই সুবিধা হবে। দেখো, তাহলে আমরা বসাবো প্রথমে হচ্ছে 0 4, তো আমরা এখানে 0 1 2 3 4 মান হচ্ছে এই বিন্দুটা। এরপর কত? 4 0। ও আমি এখান থেকে একটা জিনিস ভুল করছি, প্রথমে 0 তারপর হচ্ছে ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 4, তার মানে 0 এখানে 1 2 3 4 মান হচ্ছে এই বিন্দুটা। আর হচ্ছে এখানে 4 0, তার মানে হচ্ছে 1 2 3 4 0 মানে এই বিন্দুটা। এখন দুইটা বিন্দু আমরা পেয়ে গেলাম। এখন এই বিন্দুগুলো যোগ করে দাও, এখন এখান থেকে দিক নির্ণয় করতে হবে, কোন দিকে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে সমীকরণটা ছিল এইরকম যে x1 + x2 <= 4। আচ্ছা তোমরা এখন দেখো তো, এখানে x এর মানও 0 বসালাম, এখানে y এর মানও 0 বসালাম, তাহলে <= 4। আচ্ছা এই শর্ত কি মেনে চলতেছে? দেখো তো 4 থেকে এই মানটা ছোট না, লেস দেন, তার মানে শর্ত যেহেতু মেনে চলতেছে, মানে কথাটা সত্য। x1 এবং x2 এর মান 0 বসানোর পর আমরা এই অসমতাটাকে সত্য বলে প্রমাণিত করতে পারি। সুতরাং আমাদের দিক হবে মূল বিন্দুর দিকে, এটা হচ্ছে মূল বিন্দু, তার মানে মূল বিন্দুর দিকে হবে। ভালো করে লক্ষ্য করো, এই জিনিসটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখানে অনেকেই প্রবলেম তৈরি করে যে দিক কোন দিকে লিখবো, এই দিকে লিখবো না তীর জন্য ওই দিকে দিব। যখন আমরা দেখব যে 0 বসানোর পরে অসমতা আমাদের সত্য প্রমাণিত হচ্ছে, তখন মূল বিন্দুর দিকে, হ্যাঁ, মানে যে ফ্যাসিভাল সলিউশন রিজিয়ন, মানে হচ্ছে আমার সম্ভাব্য সমাধান অঞ্চলটা আমাদের কোন দিকে হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন একইভাবে দেখো, আবার একই কাজ করব। এখানে হচ্ছে 3x1 8x2 = 24। আচ্ছা বলো তো, x1 এর মান এখানে 0 বসালাম, তাহলে x2 কত হবে? 8 যদি এই পাশে যায়, 8 দ্বারা 24কে ভাগ করলে 3 8 24, তার মানে হচ্ছে 3। আবার x2 এর মান 0 বসালাম এবার, তাহলে x1 কত হবে? এখানে 0, 3 দ্বারা এটাকে ভাগ করলে 3 8 24, তার মানে 8। বুঝতে পারলে? এখন এই দুটা বিন্দু আমরা এই গ্রাফের মধ্যে বসাই দেবো। দেখো 0 3, 0 মানে এখানে, 3 মানে হচ্ছে 1 2 3 মানে হচ্ছে এখানে। এবার হচ্ছে 8 0, 8 মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 মানে এখানে, 0 মানে এখানে। এখন এই বিন্দুটা যদি আমি যোগ করে দেই, বর্ধিত করে দিলাম। এখন দিকটা কোন দিকে হবে দেখো তো, এখানে আমাদের ছিল 3x1 8x2 <= 24। আচ্ছা x1 এর 0 বসালাম, এখানেও 0 বসালাম, <= 24, তার মানে অসমতাটা সত্য প্রমাণিত হচ্ছে। তার মানে আমাদের রিজিয়নটা হচ্ছে, অঞ্চলটা হচ্ছে মূল বিন্দুর দিকে, মানে হচ্ছে এই দিকে, এই দিকে। বুঝতে পারলে? আচ্ছা আর একটা আমাদের এখান থেকে অসমতা আছে,
সমাধানটা হচ্ছে এখানে 10x1 প্লাস 7x2 ইকুয়াল টু 35। আচ্ছা বলো তো, এখানে যদি আমি x1 এর মান 0 বসাই তাহলে x2 এর মান কত? 7, এবার 5 7 35 মানে 5। আবার x2 এর মান 0 বসালাম, তাহলে x1 এর মান এখানে 0, 10 দ্বারা এটাকে যদি ভাগ করি তার মানে 3.5। বুঝতে পারলে? দেখো 3.50। তাহলে এই মানটা যদি আমরা এখন গ্রাফ অঞ্চলে বসাই তাহলে কী হবে দেখো। প্রথমটা হচ্ছে 0 5, 0 মানে এখানে, 5 মানে হচ্ছে 1 2 3 4 5 মানে হচ্ছে এখানে। এরপর হচ্ছে 3.50, 1 2 1 2 3, 3.5 মানে হচ্ছে এখানে 3.5। এখন এই দুটা বিন্দু আমরা যোগ করে দেবো। দেখো এখন এটার দিক কোন দিকে হবে দেখো। এর সমতাটা হচ্ছে যদি 0 বসাই x1 এবং x2 তাহলে মূল বিন্দুর দিকে হচ্ছে, মানে এই দিকে। এখন আমাদের নির্ণয় কাজ, কয়টা বিন্দু পেলাম দেখো। এখানে একটা বিন্দু পেলাম, আমি যদি লাল কালি দিয়ে দাগ দিই তোমাদেরকে, এখানে হচ্ছে একটা বিন্দু পেলাম, এখানে একটা বিন্দু। সম্ভাব্য ফেসিবল সলিউশন রিজিয়ন অঞ্চলটা আমরা পাবো এখানে, এই বিন্দুগুলোতে। তার মানে এই অঞ্চলটা দেখো, আমাদের দিক হচ্ছে মূলবিন্দুর দিকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য অঞ্চল, এতটুকু। বুঝতে পারলে? দেখো ভালো করে। এখন আমাদেরকে মূল কাজে চলে যায়। এখন আমরা মূল কাজটা হচ্ছে স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3তে বলছে কি দেখো, ফেসিবল সলিউশন রিজিয়ন, কনভেক্স রিজিয়ন মানে উত্তল অঞ্চল। ফেসিবল সলিউশন রিজিয়ন মানে হচ্ছে সর্বোত্তম সমাধান মানে সম্ভাব্য সমাধান অঞ্চল। মানে এই অঞ্চলের মধ্যে আমাদের সমাধানটা থাকবে, সেটার কথা বলছে আর কি। সমাধান অঞ্চল বা উত্তল অঞ্চল ও ABCD। এখানে এটা বলছে ও, এটাকে ধরলাম আমরা হচ্ছে এ, এই বিন্দুকে ধরলাম এ, এটাকে ধরলাম হচ্ছে বি, এটাকে ধরলাম সি, আর এটা হচ্ছে ডি ধরলাম। তাহলে ও এ বি সি আর ডি এটা হচ্ছে সম্ভাব্য অঞ্চল, যেখানে হুইচ ইজ শ্যাডেড ইন দ্য ফিগার মানে হচ্ছে যা চিত্র ছায়াযুক্ত করা হয়েছে, মানে হচ্ছে এই যে দাগ দিয়ে দিলাম, একটু ভরাট করলাম, এটাকে ছায়াযুক্ত করা হয়েছে। এখন আমরা কি করব দেখো, এখানে বলছে যে কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টেক্স ও, মানে হচ্ছে শীর্ষবিন্দু ও এর স্থানাঙ্ক, শীর্ষবিন্দু ও এর স্থানাঙ্ক। কোঅর্ডিনেট মানে হচ্ছে স্থানাঙ্ক। তাহলে এখন স্থানাঙ্ক নির্ণয় করব। দেখো এখানে স্থানাঙ্কগুলো কীভাবে, এটা হচ্ছে 0 0 বিন্দু, তার মানে একটা মূল বিন্দু এখানে 0 0 পেলাম। এটা হচ্ছে এ বিন্দু, এটা কোথায়, এটা হচ্ছে 3.5 আর 0, 3.5 আর হচ্ছে 0। এরপর হচ্ছে বি বিন্দু, এই বি বিন্দু নির্ণয়, এটা তো আমরা জানি না। তার মানে বি এবং সি বিন্দু নির্ণয়ের জন্য আমাদের একটু দুইটা সমাধান করতে হবে। সমাধানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এটা বি বিন্দু, সি বিন্দুও জানি না, সি বিন্দুটা সমাধান করব। ডি বিন্দু জানি, দেখো ডি বিন্দু হচ্ছে ডি বিন্দুটা হচ্ছে প্রথমে 0x এর মান আর ওয়াই মানটা হচ্ছে 1 2 3, তার মানে হচ্ছে 3। তার মানে আমরা এখান থেকে ও এ আর ডি এই দুটা বিন্দু আমরা, এই তিনটা বিন্দু আমরা জানি এখান থেকে। কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টেক্স ও সি, এ এবং ডি। বি এবং সি বিন্দু এটা আমরা কেমন করে নির্ণয় করলাম সেই জিনিসটাই আমি তোমাদেরকে একটু দেখাই। ওকে, এখানে ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে 1 নম্বর রেখা, এটা হচ্ছে 2 নম্বর রেখা, আর এটা হচ্ছে 3 নম্বর রেখা, তাই না? এটা আমাদেরকে প্রথমে জানতে হবে কোনটা কত নম্বর রেখা। হ্যাঁ, তাহলে দেখো তো এই যে বি বিন্দুটা কোন দুইটা রেখা নিয়ে তৈরি হয়েছে, রেখা নাম্বার 1 এবং রেখা নাম্বার 2 নিয়ে কিন্তু বি বিন্দু তৈরি হয়েছে, এই বিন্দুটা।
তাহলে এই বি বিন্দু নির্ণয় করার জন্য আমরা হচ্ছে 1 নম্বর এবং 3 নম্বর সমীকরণটা সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মানটা নির্ণয় করব। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে এক্সের মান আমি এখানে করে দেখাই। 1 নম্বর সমীকরণটা হচ্ছে x1 প্লাস x2 ইকুয়াল টু 4, আর 3 নম্বর সমীকরণটা ছিল হচ্ছে 10x1 প্লাস 7x2 ইকুয়াল টু 35। বুঝতে পারলে? দেখো, তাহলে এখানে এই দুটো থেকে আমরা যদি এখানে এটা 1 নম্বর সমীকরণ, এটাকে মনে করো 3 নম্বর সমীকরণ, তাহলে এখান থেকে আমরা x1 সমান পাবো হচ্ছে 4 মাইনাস x2। দেখো, এটা আমরা দুইভাবে কিন্তু করতে পারি। এই অঙ্কগুলো দুইভাবে বলতে হচ্ছে ক্যালকুলেটারের সাহায্যে যদি আমি আগে প্রথমে তোমাদেরকে খাতায় করে দেখাই, তারপরে ক্যালকুলেটারের সাহায্যে সহজে করা যায় কেমন করে দেখো। এই x1 এর মান এই 3 নম্বর সমীকরণে বসাবো, 4 মাইনাস x2 প্লাস 7x2 ইকুয়াল টু 35। তাহলে এখান থেকে 4 × 40, 10x2 প্লাস 7x2 35। এখানে হচ্ছে এই 40 এই পাশে সমান চিহ্ন এই পাশে নিয়ে গেলে 35 মাইনাস 40, আর এখান থেকে 10 থেকে 7 বাদ দিলে মাইনাস 3x2। তাহলে এখানে পাবো হচ্ছে মাইনাস 3x2, আর এই পাবো হচ্ছে মাইনাস 5। তাহলে x2 সমান পাবো হচ্ছে 5/3। এই মানটাই আমাদেরকে এখানে দেওয়া আছে। দেখো, এই যে x2 এর মান হচ্ছে 5/3। বুঝতে পারলে? 5/3। আর এই x2 এর মান যদি আমরা এই সমীকরণে বসায় দিই, এই যে এই সমীকরণের মধ্যে যদি বসায় দিই, তাহলে আমরা পাবো হচ্ছে x1 এর মান। তাহলে এখানে বসা দাও, এখানে তাহলে x1 সমান পাবো 4 মাইনাস 5/3। তাহলে 3 × 4 = 12, 5 7 5 12 মানে 7/3। তার মানে x1 এর মান পাবো হচ্ছে 7/3, আর x2 এর মান পাবো হচ্ছে 5/3। এই হচ্ছে আমাদের বি বিন্দু নির্ণয়। তাহলে এই যে বি বিন্দু, এখানে পেলাম হচ্ছে x এর মান পেলাম হচ্ছে 7/3, আর x2 পেলাম হচ্ছে 5/3। এইভাবে আমরা এই বিন্দুগুলো নির্ণয় করব। যেহেতু এই বিন্দু আমরা জানি না, x অক্ষের উপরে নয়, এই জন্য এইভাবে নির্ণয় করতে হবে। তাহলে এখানে এখন সি বিন্দু দেখো, সি বিন্দু হচ্ছে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ। 1 এবং 2 নম্বর সমীকরণ নিয়ে আমাদের হচ্ছে সি যেহেতু বিন্দু তৈরি হয়েছে, তাহলে সমীকরণ গঠন করার জন্য কেমন করে করবো দেখো। এক নম্বর সমীকরণ হচ্ছে x1 প্লাস x2 ইকুয়াল টু 4, আর 2 নম্বর সমীকরণটা হচ্ছে 3x1 প্লাস 8x2 ইকুয়াল টু 24। তাহলে এটা থেকে পাবো আমরা হচ্ছে x1 সমান 4/x2। এই মানটা আমরা এখন এই সমীকরণে বসাই দেব। 3x1 এর জায়গায় বসাবো 4 মাইনাস x2 প্লাস 8x2 ইকুয়াল টু 24। 3 × 4 = 12 মাইনাস 3x2 প্লাস 8x2 24। তাহলে 8 থেকে যদি আমরা 3 বাদ দিই, তাহলে 5x2, 24 থেকে 12 বাদ দিলে মানে 12। তার মানে x2 এর মান হচ্ছে 12/5। এই যে আমরা 12 তোমরা বই দেখো, x2 এর মান হচ্ছে 12/5। এটা যদি আমরা এখন এই সমীকরণে বসায় দিই, তাহলে কত হচ্ছে 4 মাইনাস 12/5, 5 লসাগু 4 × 5 = 20, 12। তাহলে 20 থেকে যদি আমি 12 বাদ দিই, তার মানে হচ্ছে 8/5। তাহলে এখানে এটা হচ্ছে x1 এর মান। x1 এর মান তাহলে এখানে বসাবো কত, 8/5। এগুলো কিন্তু রাফ, এগুলো কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা, এই ক্যালকুলেশনগুলো কিন্তু তোমাদেরকে পরীক্ষায় দেখাতে হবে না। এটা শুধু আমি রাফ করে নিচ্ছি, বিন্দুগুলো কেমন করে পাচ্ছি আমি সেই জন্য। তার মানে x1 এর মান হচ্ছে 8/5, 12/5। এই বিন্দুগুলো পেয়ে গেলাম। এখন তোমাদেরকে মজার একটা জিনিস দেখাবো, আমার কাছে খুবই মজার মনে হয়েছে, আশা করা যায় তোমাদের কাছেও মজারই মনে হবে। দেখো, প্রথমে এই বি বিন্দু নির্ণয়ের জন্য দুইটা সমীকরণ আমি নিছি। সেই সমীকরণ দুটো হচ্ছে x1 প্লাস x2 ইকুয়াল টু 4, তাই না? আর 3 নম্বর সমীকরণটা ছিল 10x1 7x2 ইকুয়াল টু 35।
দেখো ক্যালকুলেটরের সাহায্যে এই মানগুলো কত সহজে নির্ণয় করা যায় আমি তোমাদেরকে একটু দেখাই। প্রথমে এই মোডে চলে যাও, শিফট মোড 1 2 3, এই যে ইকুয়েশন 1 নম্বর চাপ দিলাম। এখন দেখো তো এটাকে এখানে কয়টা সমীকরণ, একটা সমীকরণ দুইটা সমীকরণ, তার মানে এই 2 চাপ দাও, 2 চাপ দিলাম। A1 মানে হচ্ছে এই যে x1 এর সহগ কত 1, A1। এখন সমান চাপলাম, B1 বের হলো, তার মানে x2 এর সহগ কত, এর মানও 1, সমান চাপলাম। C1, এবার C1 হচ্ছে এই যে 4, এই 4 চাপে 4 চাপলাম, সমান চাপলাম। এখন A2, তার মানে হচ্ছে A2 মানে হচ্ছে এখানে 2 নম্বর সমীকরণের এটা সহগ হচ্ছে 10 দিলাম, সমান দিলাম। এখন হচ্ছে x2 এর সহগ হচ্ছে 7 দিলাম, সমান দিলাম। এটা হচ্ছে 35 দিলাম, সমান চিহ্ন দিলাম। দেখো x এর মান আমরা এখান থেকে পেয়ে গেছি। দেখো একটা মান হচ্ছে 2.3, আর একটা মান আবার সমান চাপো, আবার সমান যদি চাপো 1.6 চলে আসছে, বুঝছো? তাহলে এই মানটাই তোমাদেরকে বইয়ে দেওয়া আছে। দেখো প্রথমে এই যে 2.3 1.6, এইভাবে তুমি এই মানগুলো সহজেই নির্ণয় করতে পারো ক্যালকুলেটরের সাহায্যে। তাহলে তোমাদেরকে এই যে সমাধান এত আর করার দেখা লাগতেছে না। হ্যাঁ, আশা করা যায় বুঝছো। আমি এখন বই থেকে তোমাদেরকে স্টেপ নাম্বার 4 বুঝে দিব। এটাও মজার একটা আছে, ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে নির্ণয় করা যায় কীভাবে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই। স্টেপ নাম্বার 4, ভ্যালু অফ জেড মানে হচ্ছে, জেড মানে হচ্ছে আমাদের উদ্দেশ্যমূলক ফাংশন। কোথায় গেল? আচ্ছা, এখানে এক্স এর মান বসাবো, x1 এর মান বসাবো, x2 এর মান বসাবো। কোথা থেকে এই মানগুলো পাচ্ছি? এই যে বিন্দুগুলো পাইছি। প্রথমে x এর মান 0, x2 এর মান হচ্ছে 0 বসাবো। বসানোর পর z এর মান পাবো এত। এখানে একই কাজ করবো, z এর মান এখানেও একই কাজ করব, মানে এই বিন্দুগুলো বসাবো। একবার এটা x1 বসাবো, x2 এ বসাবো, এটা x1 বসাবো, এটা x2 এ বসাবো। এটা আমি শুধু ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু স্টেপ বাই স্টেপ। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করবে। আমি এই সমাধানগুলোকে তোমাদেরকে একটু ক্যালকুলেটরে দেখাবো। তোমরা জানি একটু ধৈর্য সহকারে দেখো। প্রথমে এই যে মোড, শিফট মোড অল ক্লিয়ার, ফাংশনটাকে ক্লিয়ার করে নিলাম। এখন এই ফাংশনটা আমি ক্যালকুলেটরে তুলে নিব। 5 এই যে x বসাবো, আলফা এই x বসালাম, প্লাস 7 আলফা এই y বসালাম, সমান চাপলাম। সমান চাপার পরে এখন দেখো এখানে 0 0 বসালে তো এই মানটা 0 আসবে। দেখো এখানে 0 আর এখানে যদি 0 বসায় তাহলে z এর মান তো 0 আসবে। এখন এখানে বসাবো হচ্ছে x1 এর জায়গাতে বসাবো 7 মানে 3.5, আর x2 এ বসাবো হচ্ছে 0। তাহলে এই মানটা আসে নাকি আমরা একটু দেখি। এই মানটা দেখো, প্রথমে ক্যালকুলেটর কী করলাম, ওটা তো সমীকরণ তুলে নিচ্ছি, কেটে দিলাম। তারপর 3.5 তুললাম, তোলার পরে এই যে আমি একটু জুম করে দেখাই, জুম আউট করে দেখাই, তাহলে ভালো বুঝবো আরও। 3.5 তুললাম, শিফট চাপলাম, এই যে STO এই বাটনটা চাপলাম, এই যে RCL এটা চাপলাম। চাপার পরে এই যে এক্স এ চাপলাম, তার মানে এক্স এর মান এখানে বসে সেভ করে নিলাম। এখন আবার কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এবারে তুলব হচ্ছে 0 তুলে এই শিফট এই RCL, এরপর এই যে ওয়াই বসালাম, ওয়াইয়ের মান 0 বসালাম, শেষ। এখন তুমি কেটে দাও, কেটে দেওয়ার পরে এই যে কপি আছে উপরে চাপ দাও, এই সমীকরণটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন সমান চাপো, দেখো 17.5 চলে আসছে। এই যে 35কে 2 দ্বারা ভাগ করলে আমাদের বের হয় 17.5, বুঝতে পারলে? এখন এই যে জেড, এই বি বিন্দুর জন্য এখানে বি বিন্দু কী কী আছে দেখো, 2.3 1.6, 2.3 1.6, মানে এই মানটা এখন বসাবো। দেখো কেটে দিলাম সব, দেওয়ার পরে এখানে 2.3 এই শিফট, এর হচ্ছে RCL,
এই এক্স এর মান বসালাম, শেষ। আবার কেটে দিলাম, এসি দিয়ে বসালাম, কেটে দিলাম। এখন এখন কি করব, 1.6 মানে x2 এর মান, এই শিফট এই RCL এখানে বসালাম, এই যে y এর মান বসালাম, শেষ। এখন কেটে দাও, এই কপির উপরে দাও, এই সমীকরণটা নিয়ে আসলাম। এখন সমান চাপো, দেখো 22.7। তার মানে এই যে এটাকে 70কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো তাহলে 22.7 আমাদের চলে আসতেছে। এই মান বুঝতে পারছো? এবার কোনটা আমরা নির্ণয় করলাম, 70কে যদি আমি ভাগ 3 করি আমাদের আসতেছে 23.33, কিন্তু আমাদের 22.7 আসলো। আমাদের এই মানটা যদি বসাই 7/3 5/3, এই মানটা এখন বসাবো। দেখো একটা সমাধান আমি বিশ্লেষণ করে দেখাচ্ছি, তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। এই জন্য আমি কিন্তু সমীকরণটা তুলে নিছি। এরপরে কি করব দেখো, এখানে আছে বইয়ে, দেখো প্রথমে বসাবো এই দশমিক আসলে মানটা একটু ছোট বড় আসে, আমরা এই মানটা বসাবো 7/3 5/3। দেখো 7/3, এই যে শিফট বসালাম, RCL এবং এক্স এর মানটা তুলে নিলাম, শেষ। এরপর আছে কত, 5/3, এই যে 5/3, এই শিফট RCL, এই যে ওয়াই এর মান বসালাম। এখন শেষ, আমাদের কাজই শেষ। এই যে সমীকরণ এখন কোথায় আছে, এই যে সমীকরণ নিয়ে আসলাম। এখন সমান চাপো, সমান চাপলে আসতেছে 23/1/3। তার মানে এটাকে ভাগ করলে আমরা 70/3 পাচ্ছি। এইভাবে আমরা মানগুলো সহজে নির্ণয় করতে পারি, অথবা তোমরা এটা গুণ করে দুটো যোগ করো, সেইভাবে করতে পারো। এখন এখান থেকে সব থেকে বড় মান আসতেছে ম্যাক্সিমাম ভ্যালু, স্টেপ নাম্বার 5, ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড ইজ অবটেইনড। সেই বিন্দুতে এখানে সব থেকে বেশি মান আসতেছে। দেখো 124কে 5 দ্বারা ভাগ করলে কত আসতেছে, 124/5 আসতেছে 24.8। এই মানটা এখান থেকে সব থেকে বড়, মানে ম্যাক্সিমাম ভ্যালু নির্ণয় করতে বলছে। এই জন্য আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড এত ইউনিট। তাহলে আমরা বলতে পারবো x1 অপটিমাম সলিউশন, সম্ভাব্য সমাধান আমাদের হচ্ছে x1 এর মান এত, x2 এর মান এত, যেখানে অপটিমাম ভ্যালু হচ্ছে এত। এটা আমাদের নির্ণয়ের সমাধান। আমি শুধু তোমাদেরকে দেখালাম এই মানগুলো ক্যালকুলেটরের সাহায্যে কত দ্রুত করা যায়, একটু একটু করে দিলাম। তোমরা যদি ক্যালকুলেটর এক্সপার্ট হও তাহলে এই মানগুলো তোমাদের বের করার জন্য যেখানে 1 মিনিট সময় লাগতো মনে করো, সেখানে তোমাদেরকে 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি 3 নম্বরটা আমি এখান থেকে একটু বুঝে দিব। দেখো কি করব, এক্সাম্পল নাম্বার 3, ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু এত, সাবজেক্ট টু এত এত। প্রথমে 1 নাম্বার স্টেপে আলোচনা করব, এগুলোকে অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করি। স্টেপ নাম্বার 2, x1কে x অক্ষ বরাবর, x2কে y অক্ষ বরাবর ধরে গ্রাফ অঙ্কন করি, যেখানে x1 গ্রেটার দেন ইকুয়াল টু 0, x2 হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। স্টেপ 2তে আমরা হচ্ছে চিত্রটা অঙ্কন করব। হ্যাঁ, তাহলে এই যে একবার কী ধরবো, বিন্দুগুলো কী ধরবো, এটাকে তুমি x1কে 0 ধরো। আমি বিন্দুগুলো তোমাদেরকে একটু দেখাই, তারপরে বাকিগুলো তোমরা চিত্র অঙ্কন একাই করতে পারবে, আশা করি। একটু দেখো, এখানে সমীকরণ পাচ্ছি হচ্ছে 3x1 + 5x2 = হচ্ছে 15। এখানে বিন্দুগুলো কীভাবে নির্ণয় করে, দেখো x1 এর মান মনে করো 0 ধরো, তার x2 এর মান কত পাবে, 5 এর পাশে 3 5 মানে 3, একটা বিন্দু পেয়ে গেলাম। এরপরে x2 এর মানে 0 ধরো, এটা যদি 0 ধরো তার মানে 3 এর পাশে গেলে 3 5 মানে 5, তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম। এখন বিন্দুগুলো বসাই দিলে আমরা একটা রেখা পাবো। আবার একটা হচ্ছে 5x1 2x2 = 10। এখানে x এর মান 0 ধরো, x1 এর মান 0 ধরো, 2 এর পাশে গেলে 5 5 2 10, x2 0 ধরো। এবার এটা যদি 0 ধরো মানে এটা 0, 5 এর পাশে গেলে 5 2 10 তার মানে 2। তাহলে এই বিন্দু বসা দিলে আর একটা গ্রাফ অঙ্কন করতে পারবো। সেই কাজটাই দেখো এখানে মজার জিনিস, স্টেপ ফিগার সলিউশন রিজিয়ন ও ABC। আচ্ছা, এই যে এটাকে ধরলাম এ, এই বিন্দুটাকে ধরলাম বি, এটাকে ধরলাম এটা ও, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি।
আমাদের সম্ভাব্য সমাধান অঞ্চল হচ্ছে 0 A B C, যেখানে যেখানে এখানে দেখো হুইচ ইজ শ্যাডেড ইন দ্য ফিগার, মানে অঞ্চলটা যা ছায়াযুক্ত করা হয়েছে, মানে এখানে ছায়াযুক্ত করা হয়েছে। তাহলে এখন আমরা নির্ণয় করব কোঅর্ডিনেটস স্থানাঙ্ক অফ ভার্টেক্স ও শীর্ষবিন্দু ও এর স্থানাঙ্ক এত, এ এর স্থানাঙ্ক এত, এই যে বি এর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করবে, এই সমীকরণ আর এই সমীকরণটা, দুটো সমীকরণের সমাধান নির্ণয় করে x1 এবং x2 এর মান পাইব, সেটাই হচ্ছে আমাদের এই বি বিন্দু। অথবা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা সহজেই করতে পারো, আমি তোমাদেরকে এটাও একটু দেখালে তোমরা মজা পাবে আশা করি। দুইটা সমীকরণ সমাধান করে আমরা বি বিন্দু নির্ণয় করব, এটাই তো? ওকে, তাহলে দুইটা সমীকরণ হচ্ছে আমাদের এইটা আর এইটা। তাহলে বি বিন্দু কেমন করে বের করবো দেখো। প্রথমে মোড, এই যে ইকুয়েশন 1 নম্বর, ইকুয়েশন হচ্ছে 2, তার মানে 2 যাব। a1 এর মান কত? a1 এর মান হচ্ছে 3 সমান 5 সমান 15 সমান 5 সমান 2 সমান 10 সমান, দেখো x এর মান আমরা একটা পাইছি হচ্ছে 1.05, আবার সমান চাপো, এরপর পাবো হচ্ছে 2.368। এখন এই মানটাই তোমরা পাবো, দেখো এটা যদি ক্যালকুলেশন করো, এই যে শিফট মোড অল ক্লিয়ার করলাম, এই যে 20/19 কত পাইছি দেখো, 0.15। এই যে আমরা 0.15 পাইছি ক্যালকুলেটারে। আবার হচ্ছে 45কে 19 দ্বারা ভাগ করো, 45/19 আমরা পাইছি হচ্ছে 2.368। এই যে আমরা পাইছি দেখো, তখন পাইছি 2.368 ইত্যাদি। এইভাবে আমরা এই বিন্দুগুলো সহজেই নির্ণয় করতে পারি। তাহলে এখন কি করব, স্টেপ নম্বর 4, এই যে জেড হচ্ছে এখানে বিন্দুগুলোর মান বসাই দেব, এটা ভার্টেক্স ও এর স্থানাঙ্ক বসাই দেব, এর স্থানাঙ্ক এক্স ওয়াই এর মান বসাই দিয়ে আমরা হচ্ছে এই মানগুলো এখান থেকে পাবো। পাওয়ার পর এখান থেকে সব থেকে বড় মান হচ্ছে যেটা, সেটা আমরা নির্ণয় করবো। এখানে সব থেকে বড় মান হচ্ছে কোথায়, এই যে জেড, দেখো জেড এখানে 335কে 19 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, একটু দেখি, 335/19 আমার মান আসছে যে 17 সামথিং। তাহলে এখান থেকে সব থেকে বড় মান হচ্ছে এটা, এই জন্য এটাই হচ্ছে আমাদের x1 এর মান, এটাই হচ্ছে x2 এর মান, আর এটা হচ্ছে আমাদের ভ্যালু z এর মান। এটাই আমাদের নির্ণয় সমাধান। বুঝতে পারলে? এই যে এখান থেকে নাম্বার 6, এখান থেকে আশা করা যায় তোমরা যদি এই দুটো সমাধান একটু মনোযোগ সহকারে দেখো, আমি যে উদাহরণ নম্বর 1 এবং উদাহরণ নম্বর 3 দেখালাম, এই দুটো যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এবং ক্যালকুলেটরের ব্যবহারটা তোমরা যদি শিখতে পারো, আশা করি তোমরা পরবর্তীতে এই অঙ্কগুলো আর সমস্যা হবে না। কিন্তু আমি আজকে আর একটা আলোচনা করে আজকে আমাদের সমাধান এখান থেকে শেষ করব। দেখো উদাহরণ নম্বর এক্সাম্পল 8, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সমাধান গ্রাফিক্যাল। এখানে অসমতা দেওয়া আছে 1 2 1 2 3 4টি। তাহলে প্রথমে 1 নম্বর শর্ত হচ্ছে এগুলো সমাধান আকারে প্রকাশ করে নিব, সমীকরণ আকারে প্রকাশ করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে বিন্দু পাবো, এখান থেকে একটা সমীকরণ পাবো, এটা থেকে একটা সমীকরণ পাবো, মানে 4টা সমীকরণ পাবো। এই 4টি সমীকরণ যদি আমরা গ্রাফে অঙ্কন করি, এখান থেকে মজার বিষয়গুলো তো আমি তোমাদেরকে বলিই নাই, এটার দিক কোনটা হবে। এই যে উদাহরণ নম্বর যেটা 3 আলোচনা করলাম, এই যে দিক কোন দিকে হবে, এই দিকটা সম্পর্কে আমি একটু বলি, তারপর আমি উদাহরণ নম্বরতে চলে যাই। আমি একটু তোমাদেরকে না বলেই চলে গেছি। এখানে দুইটা সমীকরণ হচ্ছে এরকম ছিল, 3x1 + 5x2 ≤ 15। আচ্ছা, এটার মান 0 বসাও, x1 এর মান, x2 এর মানও 0 বসাও। তাহলে এই অসমতাটা কি সত্য হচ্ছে বলো তো? লেস দেন মানে এটা শূন্য, অবশ্যই ছোট হচ্ছে, তার মানে অসমতা সত্য প্রমাণিত করা সম্ভব। তাই এই দিকটা হবে এক্স অক্ষের দিক, মানে মূল বিন্দুর দিকে।
তার মানে মূল বিন্দুর দিকে এই দিকে হবে, এই দিকে হবে, লেস দেন আছে এই জন্য। বুঝতে পারলে? এখন আমরা উদাহরণ 8-এ চলে যাই। কোথায় গেল দেখো। যদি কোনো প্রশ্ন থাকে আর জিজ্ঞেস করবে, কোনো সমস্যা নাই, এগুলো খুব সহজ। আচ্ছা, এখানে গ্রাফ অঙ্কন করলাম। গ্রাফ অঙ্কন করার দিক তো কোন দিকে সেটা তো বুঝতে পারতেছ। করার পরে এখানে আমরা সম্ভাব্য সমাধান অঞ্চল খুঁজে পাচ্ছি না। দেখো, ফেসিবল সলিউশন রিজিয়ন আমরা খুঁজে পাচ্ছি না, যেখানে এটার দিক হচ্ছে এইদিকে, এটার দিকে এইদিকে, এটার দিকে ওই দিকে। তার আমরা নির্দিষ্ট একটা অঞ্চল পাচ্ছি না যে এই অঞ্চলের মধ্যে 3টা রেখাই থাকবে, 3টা রেখার অংশ থাকবে বা 4টা রেখার অংশ থাকবে, সেই একটা নির্দিষ্ট অংশ আমরা পাচ্ছি না। যখন আমরা এইভাবে দেখব যে কোনো নির্দিষ্ট অঞ্চল পাচ্ছি না, ফেসিবল সলিউশনের রিজিয়ন পাচ্ছি না, তখন আমরা বলতে পারবো যে হিন্স দ্য প্রবলেম হ্যাজ নো ফেসিবল সলিউশন, কোনো সম্ভাব্য সমাধান নেই। আমি এই 3টে নিয়ে আলোচনা করলাম। এরপরে আলোচনা করব আরও একটা লেকচার নিয়ে, আমাদের গুরুত্বপূর্ণ কিছু সালের প্রশ্ন আছে, যেমন এখান থেকে উদাহরণ নম্বর 20, এইগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।